আমি মুগ্ধ। সে যখন আমার বাসার নিচে এসে সিন ক্রিয়েট করলো, তখন আমার বাবা দেখে বেশ ভয় পেয়ে গেছে যে ছেলেটা কী রেখে কী করে ফেলে। তো আমার বাবা থানায় গেছে। থানায় গিয়ে তারপরে ওখানে একটা জিডি করলো যে এরকম আমাকে ডিস্টার্ব করতেছে ভেবে বলে একটা জিডি করছে, সাধারণ জিডি করছে। জিডি করছে পরে ওদের বাসায় যখন ইনকোয়ারি গেছে, সে আরও বেশি ক্ষেপে গেছে। সে পারলেও হয়তো বা জিনিসটা সুন্দর নিরিবিলি কিংবা মিটমাটের ভিতরে চাইলে হয়তো বা অন্যরকম যে বিষয়টা হতো, বাট সে ওইভাবে করে নাই। সে একটু ডিফারেন্ট। সে হয়তো তার রাগ বেশি, এই কারণে সে এত রাগ যে কোনো কিছুতে অল্পতেই সে রেগে যায়। পরে যখন এটা পুলিশের হাতে চলে গেল, তো যখন তার পুলিশ তাদের বুঝাইলো, তারা মোটামুটি এক মাসের মতো চুপ ছিল। তখন আর এক মাসের মতো আমি তাকে আর দেখি নাই, সে কোনো কিছু বলে নাই কিংবা আমার বাড়ির সামনেও আসে না। আমার লাইফটা মোটামুটি নর্মালি চলতেছিল। আমি আর ভয় পাচ্ছিলাম না যে যাক মনে হয় পুলিশ গেছে, তা দেখে তারা মোটামুটি থেমে গেছে, তারা এটা নিয়ে আর ঝামেলা করবে না। ১ মাস ৫-৭ দিন যাওয়ার পরেই দেখি যে সে আবারও আমার সামনে আসতেছে, আমাকে হুমকি দিতেছে। সে আমাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না, আমাকেই বিয়ে করবে, যেভাবেই হোক তুলে নিয়ে গেলেও হলেও সে আমাকে বিয়েই করবে, এগুলা বলতেছে। পরে আমার বাবা বলল তাহলে আমরা এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও হয়তো বা বাসা শিফট করি, এটা বলছে। এটা বলতে বলতে হয়তো বাসা খুঁজতেও তো সময় লাগে, বাসা দেখতেও সময় লাগে। ইনস্ট্যান্ট বললাম আর হয়ে গেল, এটা তো আর হয় না। অনেক দেখাশোনার পরে আমাদের একটা বাসা ঠিক হলো, কিন্তু সেটা মাঝখানে ১ মাস রেখে পরের মাসে আমরা ওখানে শিফট করব এরকম। কিন্তু সে কোনোভাবে এটা জেনে গেছে যে আমরা বাসা শিফট করব। পরে আমাকে তুলে নিয়ে গেছে। একদিন আমি কোনো কারণে বের হয়েছিলাম একা, আমার মা তখন আমাকে একা বের হতে দিত না, কিন্তু আমি কোনো কারণে কেটে প্রয়োজনে আমার খাতা না কলম না জানি এরকম কিছু একটা আমি কিনতে বের হয়েছিলাম। সে ওই চান্সেই ছিল যে আমি কখন বের হই কিংবা কিছু। পরে আমি বের হয়েছি, পরে আমাকে সেখান থেকে টেনে রিক্সায় উঠে আমি আপনি কোথায় নিচ্ছেন জিজ্ঞেস করতে করতে সে কোনো কথারই উত্তর দিল না। সে মানে আমার চুপ থাকা, আমার ধমক দিয়ে আমাকে বসিয়ে রেখে আমি চিৎকার চেঁচামেচি যে করবো সেটার আমার ছিল না। সে আমার পিছন থেকে চেপে ধরে রেখেছিল যাতে আমি চিৎকার চেঁচামেচি যাতে না করি, তাহলে সে আরও খারাপ কিছু করে ফেলবে। পরে আমাকে সেখান থেকে ডাইরেক্ট কাজী অফিস নিয়ে যায়। কাজী অফিস নিয়ে মানে কোনো বলা নাই কওয়া নাই, কাউকে জিজ্ঞেস করবো, কাউকে বলবো কিংবা কোনো কিছু নাই। সে আমাকে ওখানে নিয়ে যায়। ইনস্ট্যান্ট সে তার 2-3টা ফ্রেন্ডকে ফোন দেয়, তারা সঙ্গে সঙ্গে ওখানে আসে কাজী অফিসে। মোটামুটি জোর জবরদস্তি করে কাজীকে সব কিছু বলে। আমার ডিটেলস, সে এর আগে আমার সব ডিটেলস মোটামুটি কালেক্ট করা হয়ে গেছে। হয়তো বা আমার জন্ম নিবন্ধনটা কালেক্ট করে নাই কিংবা আমার অন্যান্য কাগজপত্র কালেক্ট করে নাই, কিন্তু আমার বাবা মার নাম, ঠিকানা সব কিছু তার মোটামুটি কালেক্ট করা হয়ে গেছে। যেভাবেই হোক সে ওখানে ম্যানেজ করে মানে কাজীকে সব কিছু রেডি করে রেখে দিয়েছিল। কোনো কারণে যদি কখনো সে আমাকে তুলে আনতে পারে, মানে সে আগেই এগুলা করবে, একটা মোটামুটি তার প্ল্যান ছিল যে সেগুলা করবে। তো সে আগেই কাজীকে রেডি করে রেখে দিছিল। যখনই আমাকে কাজী বলতে বললো যে কবুল বলার জন্য, কিন্তু আমি তো কবুল বলবো না, কারণ আমি এখানে কিসের ভিত্তিতে কবুল বলবো? আমার এখানে বাবা মা নাই, কোনো গার্ডিয়ান নাই। আমি তাকে যে চেহারা এতদিন দেখেছি, সেই চেহারা একজনকে একজন কখনোই ভালোবাসতে পারে না, তাই না? এত জোর জবরদস্তি কী করে ভালোবাসা আদায় হয়? ভালোবাসা কখনো এইভাবে আদায় হয় না। আমি পরে তাকে বললাম আমার মাকে ফোন দাও, আমার মা আসুক, বাবা আসুক, ওরা এসে যদি আমাকে সম্মতি দিতে বলে তাহলে আমি এখানে রাজি আছি, কিন্তু ওরা যদি না থাকে তাহলে আমি কোনোভাবেই বলবো না। এরকম করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু কাজের তো আরও মানুষ আছে, ওরা ঝামেলা করতেছে, ওরা কাজ করবে, ওদেরকেও বিয়ে পড়াবে, কিন্তু এটা মানে এরকম করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা চলে গেল। কিন্তু আমি তো বলবো না, কারণ আমি বাবা মা নাই। আমি বাবা মাকে যদি দেখা হয়, বাবা মার কাছে যাই, আমি বাবা মাকে কী বলবো? বাবা মা বলবে তুমি আমাদেরকে জানাও নাই কেন? কিন্তু আমার তো জানানোর কোনো পরিস্থিতি তখন ছিল না যে আমি আমার বাবা মাকে জানাবো। আমি তাকে বলছি আমার মাকে ফোন দাও, বাবা মাকে ফোন দাও, বাবা মা আসুক, তারপরে তারা যা বলবে আমি সেটার ভিত্তিতে কাজ করব, কিংবা যদি তারা বলে হ্যাঁ তোমাকে বিয়ে করার জন্য, আমি বিয়ে করে ফেলবো। আর যদি তারা বিয়ে না করতে বলে তাহলে আমি তোমাকে বিয়ে করব না। এটা বলছি, আর সে তো একদম রাগে ফায়ারে সেখানে টেবিল ভেঙে ফেলছে যে না, তোমাকে এখনই কবুল বলতে হবে। তো পরে বাধ্য হয়ে আমি কবুল বলে ফেলছি। সেখান থেকে সে ডাইরেক্ট তার বাসায় নিয়ে যায় আমাকে।
যাওয়ার সময় পরে আমি তাকে রিকোয়েস্ট করলাম আমার বাবা মাকে একটু জানান, বাবা মা আসুক, আমার তার একমাত্র মেয়ে আমি, তো আমার বাবা মা তো আমি ছাড়া আর কেউ নাই, তো আমার এত বড় জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আমি নিয়ে নিলাম বাবা মাকে ছাড়া, তো ওনাদেরকে জানানো দরকার না, ওনাদেরকে বলেন। তখন আমি একটু নরম সুরে বললাম, যেহেতু ওনার সঙ্গে জোর করে কিছু হচ্ছিল না, সেও আমার উপর জোর করতেছে, আমিও তার উপর জোর করতেছি। পর দেখলাম যে না, যেহেতু এখানে বিয়ে হয়ে গেছে, কিংবা আমার অতটুকু সেন্সও আসে নাই যে আমার তার সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত। পরে আমার মনে হলো যে না, দেখি ওনার সঙ্গে একটু নরম করে কথা বলে কাজ আদায় করা যায় কি না। পরে তাকে সুন্দর করে বললাম যে আমি তো আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, আমাকে বাবা মা এত কষ্ট করে লালন পালন করছে, বা এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম, বাবা মা নাই, তাদেরও একটু দোয়ার প্রয়োজন আছে, তারাও আমাকে দোয়া করবে, ওনাদেরকে জানান। পরে ওনাকে আমার মন নরম হয়েছে তার। পরে আমার মা বাবাকে ফোন দিছে, আর মা বাবা শুনে তো মার অবস্থা খারাপ, মা ওখানেই, পরে শুনতে পারছি মা ওখানেই ঘুরে পড়ে গেছে। পরে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার পর মা আর বাবা দুজনেই আসছে, দুজনে এসে ওনাদের বাড়িতে আসছে। ওনাদের বাড়িতে এসে ওনারা আমার বাবা খুব চিৎকার চেঁচামেচি করতেছিল, আমার মেয়েকে এভাবে তুলে নিয়ে গেছো, এটা তো হয় না, তুমি যদি চাইতা আমরা সামাজিকভাবেই করতাম, কিন্তু তুমি তো যেভাবে জোর জবরদস্তি করছো, এভাবে তো কোনো সম্পর্কই সুষ্ঠু হয় না। যাক, সব কিছু অনেক ঝামেলা, কথা কাটাকাটি সব হতে কোনোভাবে সপ্তাহখানেক এরকম যেতে সময় গেল, কিন্তু আমরা ওরকমভাবে স্বাভাবিক হইনি। মানে একজন হাজব্যান্ড ওয়াইফ যেরকম স্বাভাবিক হয়, আমরা ওরকম স্বাভাবিক হইনি। আমি তাকে বলেছিলাম যে আমার একটু সময় চাই, সে শুনেছে, কিন্তু ওরকম যে খুব মানা সেরকম না। সে আমাকে জিজ্ঞেস করতো তার সময় শেষ হয়েছে কিনা, মানে আমার সময় শেষ হয়েছে কিনা, আমার আর কত সময় লাগবে। সে তো এখন আমার লিগেল হাজব্যান্ড, ইসলামী শরীয়ত, মানে নানান কিছু সে আমাকে বোঝাচ্ছে, কিন্তু আমার তো মন থেকে যে তাকে একটা ভালোবাসবো, কিংবা আমার তো সেটা এখনও আসতেছে না। সে আমাকে একটা আতঙ্কের মধ্যে সে আমাকে বিয়ে করছে, মানে তার আমি ভালো চেহারাটাই আমি কখনো দেখি নাই। করতে করতে এরকম প্রায় 1.5 মাস 2 মাস হতে চললো। পরে আমি একদিন পরে যখন সে চাইছে, পরে আমি আর ওরকম বাধা দিইনি। পরে আমরা স্বাভাবিক হাজব্যান্ড ওয়াইফের মতো একটা সম্পর্কে আসলাম। আমাদের মধ্যে একটা স্বামী স্ত্রীর যে সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক হয়, সেটা আমাদের মধ্যে হয়েছে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়ার পাশাপাশি আমরা তো সারাক্ষণ এক ঘরে থাকি না। স্বামী স্ত্রীর সম্পর্কের পাশাপাশিও আমাদের একটা সারাদিন দৈনন্দিন কাজ আছে, নানান কাজের মধ্যে থাকতে হয়, নানান ভুল ত্রুটি হয়। কিন্তু তার যে সেই রাগ আমি দেখছি, সেটা আসেই। সেটা আসে না যে হ্যাঁ, সে আমার বিয়ে করবে, সে আমার ভালোবাসে, আমার সাথে তার বিয়ে হচ্ছে না দেখে তার রাগ, তা কিন্তু না। তার রাগটা আছেই। ইনস্ট্যান্ট কোনো একটা ভুল হলো, কোনো একটা কারণে সে কিন্তু ইনস্ট্যান্ট রাগ দেখিয়ে ফেলছে। মানে হুটহাট করে তার মাথা গরম হয়ে গেছে। মানে ওইটার কজ না যে তাকে আমি বিয়ে করি নাই দেখে তার সেই রাগটা হয়েছে, কিন্তু তার বাই নেচার তার এই রাগটা। করতে করতে সময় চলে যাচ্ছে, আস্তে আস্তে নিজেকেও মোটামুটি মানিয়ে নিলাম যে ঠিক আছে, বিয়ে তো জীবনে একটাই, মানে আমাদের তো আর কোনো অপশন নাই, যেহেতু বিয়ে হয়ে গেছে থাকার চেষ্টা করি, যেহেতু সে আমাকে এত ভালোবেসে বিয়ে করছে, নিশ্চয়ই সে আমার ভালোই চায়। আর মানে আর কোথাও চলে আসবো কিংবা সে চিন্তাভাবনা কখনোই ছিল না যে হ্যাঁ এখান থেকে চলে যাব। যে মানে আমাদের বাঙালি মেয়েদের তো একটা হলো যে আমরা বিয়ে হয়েছে যেহেতু, ওইটাই জীবনের শেষ শুরু, ওইটাই জীবনের শেষ, এরপরে আর বিয়ে করব কিংবা ওখান থেকে চলে আসবো সেটা মাথাতেও আনি নেই কখনো। যখন তার মাথা ঠান্ডা থাকে তখন সে ভালো, আস্তে আস্তে তার ভালো চেহারাটা আমি দেখতেছি। কিন্তু যখন তার মতেরও অমিল হয় কিংবা মন মতো কোনো কাজ হয় না, সে হুট করে রেগে যায়। ঠিক আছে, কি করবো, সব দিকে তো আর পাবো না। মানিয়ে নিতে নিতে জিনিসটা আরও বেশি গাঢ় হতে থাকলো, কারণ সে তার অল্প অল্পতেই রেগে যাওয়ায় সে আমার গায়ে হাত তোলা শুরু করলো। আস্তে আস্তে মানে অল্পতে কিছু হতে না হতে সে তার মার কথাও শোনে না, কিংবা আমি কোনো অন্যায় করলে তার মা আরও বেশি চাপ দেয় যে হ্যাঁ, সে আরও বেশি ভালোবেসে বিয়ে করে আনছোস এগুলা বললে সে আরও বেশি রাগ করে, মাথা গরম হয়ে যায়, সে আমাকে মারধর করে। এরকম করে তো 2টা বাচ্চা হলো আমার, আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা হলো আমার। বিয়ের আজকে প্রায় 10-12 বছর চলছে।
এরকম করতে করতে হয়তো বা পারতাম সংসারটা ছেড়ে চলে যেতে, কিন্তু সেটা করছি না। দুইটা বাচ্চার মুখের দিকে তাকায় যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো কার কাছে থাকবে, কে দেখে রাখবে, সেই আশায় নিজের জীবনটা ছেড়ে দিয়েছি। না থেকেও আসি, না থেকেও আসি, কিভাবে যে আসি জানি না, বলতে পারবো না। তবে বাচ্চাদের বলতে পারবো যে এই কথাটাই, বাচ্চাদের মুখের দিকে তাকিয়েই আসি। যদি চলে যেতাম, বাবা মা যে অচল হয়ে আছে তা না, বাবা মার অবস্থা এখনও আলহামদুলিল্লাহ অনেক ভালো। গেলে হয়তো আমার মার একটা মাত্র মেয়ে, মা আরও ভালো করে রাখতো, কিন্তু নিজের সন্তানের দিকে তাকিয়ে নিজের সন্তানেরা বাবা হারা হবে সেই দিকে তাকিয়ে আর গেলাম না। সংসারটা করে যাচ্ছি, এখনও তার একই বিহেভিয়ার। সে সময় মানে যখন তার রাগ হয়, রাগ উঠে, সে সময় হলেই আমাকে যে কোনো কারণে গায়ে হাত তুলে, তার মা কোনো পিন দিয়ে কথা বলে সে আমার গায়ে হাত তোলে। তো এভাবেই চলছে জীবন। কিন্তু সে আমাকে ভালোবেসে তাহলে বিয়ে করলো বা কেন, তাই না? সে যদি আমাকে ভালোবেসে বিয়ে করতোই, তাহলে সে এভাবে তো আঘাত করতে পারতো না। এটা একটা বড় একটা প্রশ্ন রয়ে গেল যে এভাবে আঘাত না করেও তার যেমন মন চাইতো কিংবা যেমন হইতো, সে যদি অত ভালোবাসতোই, সে আমাকে খুব আপন করে রাখতে পারতো। কিন্তু কথায় কথায় গায়ে হাত তোলা, খারাপ ব্যবহার করা, সেটা তো ভালো লাগে না। এত ভালোবেসে তুমি যদি বিয়েই করছো, তাহলে আর আমায় এত আঘাতই বা করো কেন? এটা জীবনে বড় প্রশ্ন রয়ে গেল জীবনের কাছে। কিন্তু প্রশ্ন থেকেও বা লাভ কি? জীবনটাকে এইভাবেই মেনে নিয়েছি, কিছু করার নাই। এই ছিল আপুটার গল্প। কে কোথা থেকে দেখছেন, কেমন লেগেছে শুনে? এটা করা তো ঠিক না, তাই না? যে আমি একজনকে ভালোবেসে, খুব ভালোবেসে বিয়ে করেছি, তো তারপরে আপনার মাথা গরম কিংবা আমার খুব রাগ দেখে যে তাকে মারবো, তার সাথে খারাপ ব্যবহার করব, তাহলে তাকে আমি বিয়ে করছি কেন? এটা আমার একটা বড় প্রশ্ন। এটা আমার যেই শুনবে সেই বলবে যে তাহলে তুমি বিয়ে করছো কেন? এত ভালোবেসে তাহলে তুমি বিয়ে করার দরকার ছিল না। তো এই জীবন চলছে আপুটার জন্য সবাই দোয়া করবেন যাতে ভাইয়াটা ঠিক হয়ে যায়। আর সবাই আমার জন্য সাপোর্ট করবেন। আমার ইউটিউবে চ্যানেল যাবে, গল্পটা যাবে, আর ফেসবুকেও যাবে। সবাই আমাকে ফলো করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।